আজকে আমি সবার জন্য ডাল ভাত আলু ভাজা আর ডিমের অমলেট রান্না করব। আর আমার ননদ মিতাকেও সেই খাবার খেতে হবে। প্রত্যেকদিন খাবার নিয়ে ওর নাটক আমার একদম ভালো লাগে না, কারণ মিতা খাবার নিয়ে খুব নাটক করে। চৈতালি তার শাশুড়ি মা সুরঞ্জনা দেবী, স্বামী কমল এবং এক ননদ মিতার সঙ্গে বাস করে। চৈতালি সবার সঙ্গে মিলেমিশে থাকলেও তার ননদের সঙ্গে কিছুতেই তার কোনো মিল থাকে না, কারণ মিতা খাওয়া নিয়ে সবসময় ভীষণ পরিমাণে নাটক করে। সে প্রত্যেক দিনই তার বৌদিকে ভালো মন্দ খাবার রান্না করতে বলে, কিন্তু চৈতালি ঘরোয়া রান্না করায় মিতা ইচ্ছা করে তার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। মিতার যেহেতু পছন্দের খাবার পিৎজা ছিল, তাই সে সবসময় চৈতালিকে পিৎজা বানিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু চৈতালি পিৎজা বানাতে না পারায় সে তার ননদের কথাকে পাত্তা দেয় না। তাই মিতা প্রত্যেক দিন বাইরে থেকে পিৎজা অর্ডার করে খায়। এমনই একদিন বৌদি এক্ষুনি খাবার টেবিলে ঘরোয়া বাঙালি খাবার পরিবেশন করবে। ভাগ্যিস আমি আমার জন্য ডিম দিয়ে চিকেন দিয়ে পিৎজা অর্ডার করে দিয়েছি, না হলে আজকেও আমার কপালে খাবার জুটতো না। এখন ওভেন পিৎজার দোকানের নাম খুব বিখ্যাত হয়েছে, আমি ওই দোকান থেকে পিৎজা খাবো। দুপুর হতে না হতেই সবাই খাবার টেবিলে এসে বসে পড়ে। চৈতালি ভালো করে সবার জন্য বাঙালি খাবার রান্না করে। সে যখন দুপুরবেলা টেবিলে খাবার পরিবেশন করে, তখন সবাই মিলে সেই খাবার খেলেও মিতা কিছুতেই ডাল ভাত আলু ভাজা এবং ডিমের অমলেট খেতে চায় না, কারণ সে ইতিমধ্যে অনলাইনে লোভনীয় পিৎজা অর্ডার করে বসে আছে। বৌদি, তুমি আমার পাতে এরকম ডাল আলু ভাজা ডিম কেন দিয়েছো? তুমি তো ভালো করেই জানো যে এসব খাবার আমি পছন্দ করি না, আর আমি আমার জন্য অনলাইনে পিৎজা অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই পিৎজা চলে আসবে, আমি তারপর পিৎজা খাবো। প্রত্যেকদিন এভাবে অনলাইনে খাবার অর্ডার করে খেলে আমরা একদিন দেউলিয়া হয়ে যাব, আর বাইরের খাবার খাওয়ার ফলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। তোমার হাতে ডাল ভাত ডিম প্রত্যেকদিন খেলে আমার এমনিতেও শরীর খারাপ করবে। আমার যেটা খেতে ইচ্ছা করছে আমি সেটাই খাবো, আর আমার তো প্রত্যেক দিনই পিৎজা খেতে ইচ্ছা করে। এখন দাদার টাকায় ফুটানি করে পিৎজা খাচ্ছ বলে তোমার গায়ে লাগছে না, কিন্তু যখন বিয়ে হবে তখন বর আর শাশুড়ি মা প্রত্যেকদিন পিৎজা খাওয়া বের করে দেবে তোমার। ঠিক এমন সময় মিতার পিৎজা চলে আসে। সে আর দেরি না করে তাড়াতাড়ি দরজা খুলে ডেলিভারি বয়ের কাছ থেকে পিৎজা নিয়ে নেয়। সে মনের আনন্দে খাবার টেবিলে বসে পিৎজার বাক্স খুলে থালার মধ্যে নিজের পছন্দের পিৎজাটা রেখে নেয়। পিৎজা যেহেতু মিতার পছন্দের খাবার ছিল, সেই কারণে পিৎজার মধ্যে কোনো টপিংস বা কোনো সবজি বা চিকেনের কোনো ভুলভ্রান্তি সে মোটেই পছন্দ করে না। আর সেই পিৎজাটা একেবারেই মিতার মনের মতো ছিল না, তাই সে ভীষণ পরিমাণে রেগে যায়। দোকান থেকে এটা কি পিৎজা পাঠিয়েছে? পিৎজার উপরে ভালো করে অলিভ ক্যাপসিকাম চিকেন কিছু টপিংস দেওয়া নেই, শুধুমাত্র বেশি করে চিজ দিয়ে দিয়েছে। এরকম পিৎজা খাওয়া যায় নাকি? আমি এক্ষুনি ফোন করে দোকানে কমপ্লেন করব। এই বলে মিতা ওভেন পিৎজার দোকানে ফোন করে কমপ্লেন করে, কিন্তু দোকানের মালিক স্বপন বাবু মিতার কোন রকম কমপ্লেন নিতে চায় না, কারণ মিতা যেহেতু মার্গারিটা পিৎজা অর্ডার করেছিল, সেই কারণে পিৎজায় চিজ ছাড়া অন্য কিছু টপিংস থাকে না। আপনি বেকার ফোন করে আমাদের সাথে ঝগড়া করছেন ম্যাডাম, কারণ আপনি যদি অন্য কোনো পিৎজা অর্ডার করতেন তাহলে আমরা আপনাকে সেই পিৎজাই দিতাম, কিন্তু আপনি তো শুধুমাত্র চিজ দিয়ে পিৎজা অর্ডার করেছিলেন, তাই আমরা সেই পিৎজাই তো ডেলিভারি করেছি, আর সেই জন্যই আমরা কোনো মতো ওই পিৎজার এক্সচেঞ্জ করতে পারবো না। একদম ফালতু কথা বলবেন না, কারণ আমি যখন পিৎজা অর্ডার করেছিলাম তখন সেখানে অ্যাড অন হিসেবে আমি ডিম চিকেন অলিভ ক্যাপসিকাম সব দিতে বলেছি, কিন্তু আপনারা তো কিছুই দেননি, আর বেশি বেশি টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তাই আমি আপনাদের দোকানকে একেবারে কম রেটিং দেব, আর রিভিউতে বাজে বাজে কমেন্ট লিখব, যাতে আমার রিভিউ দেখে আপনার দোকানে আর কেউ পিৎজা খেতে না যায়। এই বলে মিতা তাড়াতাড়ি করে ফোন রেখে দেয়, আর ওভেন পিৎজার দোকান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ কমেন্ট লিখতে শুরু করে। মিতা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার্স, সেই কারণে সেই খারাপ খারাপ কমেন্ট তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে। এই দেখে মিতার পরিবার সামান্য অসন্তুষ্ট হয়। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো মিতা, কারণ একটা পিৎজার দোকান থেকে একদিনে অনেকজনকে পিৎজা ডেলিভারি দেওয়া হয়, একটা অর্ডারে ভুল হতেই পারে, তাই বলে তুমি এই দোকানের নামে এরকম ভুলভাল কিছু লিখতে পারো না। তুমি জীবনে কোনোদিনও পিৎজা খেয়েছো? যদি পিৎজা খেতে তাহলে বুঝতে পারতে টপিং ছাড়া পিৎজা খেতে একদম ভালো লাগে না। আর এখন আমি শুধু এই চিজ দেওয়া পিৎজা রুটিটা কি দিয়ে খাবো বলো? আমি তোমার জন্য কিন্তু গরম গরম ডিমের অমলেট বানিয়েছি, তুমি এই অমলেটটাকে নিজের পিৎজা টপিংস বানিয়ে খেয়ে নিতে পারো, কারণ ডাল ভাত আলু ভাজা দিয়ে তো টপিংস বানানো যাবে না, তাই তুমি ডিমের অমলেট পিৎজা খেয়ে নাও। মিতা প্রথমে কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না,
কিন্তু চৈতালি যখন নিজের হাতে ডিমের অমলেট দিয়ে তাকে পিৎজা বানিয়ে দেয় তখন মিতা একটু সেই পিৎজাটা টেস্ট করে দেখে। মিতা সেই অমলেট পিৎজা খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর থেকে সে যখনই পিৎজা খায় তখনই সে অমলেট ছাড়া আর কিছুতেই পিৎজা খেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর মিতা অমলেট পিৎজা পাগল হয়ে ওঠে। বৌদি, আজকে আমি কলেজে যাওয়ার সময় অমলেট পিৎজা নিয়ে যাব, তুমি আমাকে টিফিনে অমলেট পিৎজা বানিয়ে দাও। 1 মাস হয়ে গেল মিতা, তুমি অমলেট পিৎজা ছাড়া আর কোনো খাবারই খাওনি। তোমার পেটে এবার কিন্তু অমলেট পিৎজার গাছ উঠবে। আমি তোমাকে আর কোনো অমলেট পিৎজা বানিয়ে দিতে পারবো না। চৈতালি তার ননদকে তার পছন্দের পিৎজা বানিয়ে না দিলে মিতা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে রাগ করে কোনো টিফিন না নিয়ে কলেজের দিকে রওনা দেয়। কলেজে গিয়ে সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। সে দেখে যে সবাই একসঙ্গে বসে বসে টিফিন খাচ্ছে, কিন্তু সে অমলেট পিৎজা খেতে পারছে না। ঠিক এমন সময় বিমল তার কাছে আসে। কি রে মিতা, তুই আজকে বাড়ি থেকে টিফিন নিয়ে আসিসনি? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? চল না আমরা গিয়ে ক্যান্টিনে কিছু খাবার খেয়ে আসি। না রে, আমি কোনো খাবার খাবো না, কারণ ক্যান্টিনে আমার পছন্দের অমলেট পিৎজা পাওয়া যায় না। আর বাড়িতে আমি বৌদিকে অমলেট পিৎজা বানিয়ে দিতে বলেছিলাম, কিন্তু বৌদি বানিয়ে দেয়নি, তাই আমি কিছু খাবো না। তুই আমাকে খাওয়ার জন্য জোর করিস না প্লিজ। আরে তুই সামান্য ব্যাপারের জন্য রাগ করে বসে আছিস? আমাদের কলেজের পাশে একটা নতুন পিৎজার দোকান হয়েছে, তাই তোর যদি এতটাই অমলেট পিৎজা খেতে ইচ্ছে হয় তাহলে তুই ফোন করে অর্ডার করে দে। কিছুক্ষণ আগে আমি ওই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, আর ওই দোকানে সমস্ত রকমের পিৎজাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যদি ওই দোকানের নাম্বার থাকে তাহলে আমাকে দিতে পারবি, কারণ কলেজের কাছাকাছি যখন দোকানটা তখন অনলাইনে অর্ডার করব না, এমনি ফোন করে অমলেট পিৎজা অর্ডার দিয়ে দেব। বিমলের কাছে ওভেন পিৎজা দোকানের নাম্বার থাকায় সে মিতাকে তাড়াতাড়ি সেই নাম্বারটা দিয়ে দেয়। কিন্তু মিতা বুঝতে পারে না যে ইতিমধ্যেই সেই পিৎজার দোকান সম্বন্ধে মিতা খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়াতে লিখে রেখেছে। তাই সে অমলেট পিৎজা অর্ডার করার জন্য সেই দোকানেই ফোন করে। হ্যালো, আমাদের পিৎজার দোকানে আপনাকে স্বাগত। আপনি কি পিৎজা অর্ডার করতে চান বলুন? 1/2 ঘন্টার মধ্যে আপনার বাড়ির দরজায় পিৎজা গিয়ে পৌঁছে যাবে, আর যদি 1 মিনিট দেরি হয় তাহলে ফ্রিতে পিৎজা দিয়ে আসা হবে। আমাকে 1/2 ঘন্টার মধ্যে 10টা অমলেট পিৎজা ডেলিভারি দিতে হবে, আর আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আমার অমলেট পিৎজা ডেলিভারিতে যেন কোনো দেরি না হয়। ডেলিভারির পর আমি পেমেন্ট করব। সে আবার কিরকম পিৎজা? আমাদের দোকানে তো এরকম অমলেট পিৎজা পাওয়া যায় না। আর শুধু আমাদের দোকানে কেন, শহরের কোনো দোকানেই আপনি এরকম অমলেট পিৎজা পাবেন না। যত সব পাগল ছাগল সকালবেলা ফোন করে অমলেট পিৎজা খেতে চাইছে। আমাদের ওভেন পিৎজার দোকান শহরের মধ্যে বিখ্যাত, তাই আমরা সব ফালতু অমলেট পিৎজা বানাইও না আর বিক্রিও করি না, বুঝেছেন? ও, আপনি সেই ওভেন পিৎজার দোকানের মালিক? আমি যদি জানতাম আমার বন্ধু আপনার পিৎজার দোকানের কথা বলেছে তাহলে আমি জীবনে আপনাকে ফোন করতাম না। আমি বেশ করেছিলাম আপনার দোকান সম্বন্ধে খারাপ খারাপ রিভিউ লিখে। এখন আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে চাইছেন না। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি অমলেট পিৎজা বানাতে পারবেন? আপনি কেন আমাদের দোকান লাঠি তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন ম্যাডাম? আমি বুঝতে পেরেছি, কিছুদিন আগেই আপনি আমার দোকানের সমস্ত খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু ম্যাডাম আমার কিছু করার নেই, আর আমাদের দোকানে অমলেট পিৎজা বানানো হয় না। দেখুন, আমি এখন আপনার ফালতু কথা শুনতে চাই না, আর আপনি যদি আমাকে 1/2 ঘন্টার মধ্যে অমলেট পিৎজা বানিয়ে দিতে না পারেন তাহলে আমি কিন্তু আবার খারাপ খারাপ রিভিউ লিখবো, আর আমি এমন কথাবার্তা লিখবো যাতে আপনার দোকান একেবারে বন্ধ হয়ে যায়। এই বলে মিতা ফোন রেখে দেয়। কিন্তু স্বপন বাবুর দোকানে যেহেতু অমলেট পিৎজা বানানো হয় না, তাই সে চাইলেও মিতাকে অমলেট পিৎজা বানিয়ে ডেলিভারি করতে পারে না, কারণ এমনিতেই তার দোকানে নানান রকমের পিৎজা ডেলিভারির চাপ থাকে। এর ফলে মিতা রেগে গিয়ে আবার স্বপন বাবুর পিৎজার দোকানের নামে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল কমেন্ট লিখতে থাকে। শুধুমাত্র ভুলভাল লিখে সে শান্তি পায় না। সে কলেজের পাশে একটি দোকান থেকে পিৎজার পাউরুটি কিনে নিয়ে আসে আর ক্যান্টিন থেকে ডিমের অমলেট কিনে সেই পিৎজার উপর দিয়ে দেয়। কলেজের বাগান থেকে সে একটা আরশোলা মরা নিয়ে এসে পিৎজার উপর রেখে দেয়। এই আরশোলা মরা অমলেট পিৎজার ফটো তুলে আমি ফেসবুকে পোস্ট করব, আর ওই বদমাইশ পিৎজার দোকান সম্বন্ধে ভুলভাল কথা লিখবো যাতে ওর দোকান একেবারে বন্ধ হয়ে যায়। মিতাই ইচ্ছা করে সেই পিৎজার ফটো তুলে ফেসবুকে পোস্ট করে, আর কিছুক্ষণের মধ্যে সেই ফটো একেবারে ভাইরাল হয়ে যায়। এরকম ফটো দেখে কেউ আর স্বপন বাবুর দোকান থেকে পিৎজা খেতে চায় না। স্বপন বাবু তার গ্রাহকদের বুঝিয়ে পারে না যে তার পিৎজার দোকানে এরকম অমলেট পিৎজা বিক্রি করা হয় না। সমস্ত গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে পিৎজার দোকানে ঢিল ছুটতে শুরু করে দেয়। ফলে স্বপন বাবু নিজের পিৎজার দোকান বন্ধ করে কোনোমতে বাড়িতে পালিয়ে বাঁচে। সোশ্যাল মিডিয়ায় টিভিতে এই খবর বারে বারে দেখানো হয়। মিতা এরকম খবর দেখে ভীষণ খুশি হয়। সে আনন্দে নাচতে নাচতে বাড়িতে আসে। কি গো বৌদি, তুমি কি রান্না করছো?
টিভিতে খবরটা দেখেছো আমি কিভাবে ওই ওভেন পিৎজার দোকানের মালিককে ফাঁসিয়ে দিয়েছি? বদমাইশ বেটা বলে নাকি আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে পারবে না। একবার আমাকে এক পিৎজার নাম বলে অন্য পিৎজা ডেলিভারি দিয়েছে, আর এখন ইচ্ছা করে আমাকে অপমান করেছে। সেই কারণে আমি ওকে শাস্তি দিয়েছি। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। বৌদি, এবার তুমি আমাকে অমলেট পিৎজা বানিয়ে খাওয়াও তো। তুমি যে এরকম ধরনের শয়তান আমি কোনোদিনও ভাবতে পারিনি। একটা দোকান থেকে তোমাকে অমলেট পিৎজা দেওয়া হয়নি বলে তুমি সেই লোকটাকে এভাবে ফাঁসিয়ে দিলে। আর পিৎজার দোকানটা আমার মাসির ছেলে স্বপনের। এই ঘটনা হওয়ার পর স্বপনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছে, আর ওর বউকে হসপিটালে ভর্তি করেছে। আজকে তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হলো। চৈতালির এমন কথা শুনে মিতা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ সে ভাবতেও পারে না যে চৈতালির মাসির ছেলের পিৎজার দোকানের সঙ্গে মিতা এরকম একটা বাজে কাণ্ড ঘটিয়েছে। চৈতালির মাসির ছেলে স্বপন ওভেন পিৎজার দোকানের মালিক ছিল, কিন্তু এই খবর মিতা জানতো না। আর চৈতালিও জানতো না যে মিতা সেই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেত। যখন স্বপনের বউ চৈতালিকে ফোন করে সব ঘটনা জানায়, আর সে টিভিতে দেখে যে মিতা এরকম ফটো পোস্ট করে স্বপনের দোকানকে ডুবিয়ে দিয়েছে, তখন চৈতালি মিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই ঘটনা ঘটার ফলে স্বপনের হৃৎপিণ্ডে ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয়, আর সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এই সমস্ত কিছু জানার পর মিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমার পরিবারের এমন ক্ষতি হবে। আমি অমলেট পিৎজা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলাম, আর আমি রাগের বশে তোমার ভাইয়ের এত বড় ক্ষতি করে দিয়েছি। আমি যদি জানতাম ওটা তোমার ভাইয়ের দোকান, তাহলে আমি কখনো এরকম করতাম না। ও আমার ভাই বলে ওর ক্ষতি করতে না, আর অন্য কোনো লোক হলে তার ক্ষতি করে দিতে? আমি কিচ্ছু শুনতে চাই না মিতা। তোমাকে এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চাইতে হবে যে তুমি লোককে ভুল ইনফরমেশন দিয়েছো, আর আমার ভাইয়ের কাছেও তোমাকে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। মিতা তার বৌদির কথাতে রাজি হয়। সেই মুহূর্তে মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য স্বপনের কাছে ক্ষমা চায়, আর সে আরশোলা পিৎজার ফটো ডিলিট করে দেয়। তার সাথে নিজের বাজে বাজে রিভিউ পর্যন্ত ডিলিট করে। সেই সাথে মিতা তার বৌদির সঙ্গে নার্সিং হোমে গিয়ে স্বপনের কাছে হাত জড়ো করে ক্ষমা চায়। স্বপন তাকে ক্ষমা করে দেয়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় সকলে মিতাকে ভীষণ পরিমাণে খারাপ কথা শোনালেও ধীরে ধীরে এই ঘটনা লোকের মন থেকে মুছে যায়। স্বপন সুস্থ হয়ে উঠলে সে আবার আগের মতো পিৎজা বিক্রি করা শুরু করে। সেই ঘটনার পর থেকে মিতা কোনোদিনও অমলেট পিৎজা খাওয়ার কথা মুখেও আনে না। মীনাক্ষী তার স্বামী অঙ্কুশ এবং মেয়ে মিলির সঙ্গে একটি শহরে থাকত। মীনাক্ষী একটি অনেক বড় সরকারি অফিসে চাকরি করত এবং তার স্বামীও অফিসের কাছে অনেকগুলো দিনই বাড়ির বাইরে কাটাতো। এমন অবস্থায় মীনাক্ষীর পক্ষে তার ছোট্ট 3 বছরের মেয়ে মিলির খেয়াল রাখা খুবই অসম্ভব হয়ে ওঠে। এবার একটা কোনো ব্যবস্থা করতেই হবে অঙ্কুশ। মেয়ের কথা বলে আর কতদিন ছুটি নেব? আর তাছাড়া মিলি তো বড় হচ্ছে, এই সময়টাতে ওর সাথে সবসময় কারোর একটা থাকা খুব দরকার। আমি কি করবো বলো তো? আমি তো চাকরি ছেড়ে ঘরে বসে থাকতে পারবো না। প্রত্যেকদিন তো এর বাড়িতে রেখে আসা সম্ভব নয়। আমার সত্যি মাথায় কিছুই আসছে না। আমি ভেবেছি মিলির জন্য একজন আয়ার ব্যবস্থা করব। সে সারাদিন বাড়িতে থেকে মিলি দেখাশোনা করবে, আর আমরা অফিস থেকে ফিরে এলেই ও বাড়ি ফিরে যাবে। এছাড়া সত্যি এর কোনো উপায় আমাদের কাছে নেই। এইটুকু একটা বাচ্চা মেয়েকে অচেনা অজানা একজনের কাছে রেখে চলে যাব? আমাদের ঘরেও তো কত জিনিসপত্র থাকে। যা ব্যবস্থা নেবে ভেবেচিন্তে নিতে হবে, তাড়াহুড়ো করে কিচ্ছু করা যাবে না। এভাবেই অঙ্কুশ এবং মীনাক্ষী ব্যাপারটা নিয়ে আলোচনা করে। সমস্ত রকমের আলোচনা হয়ে গেলে তারা একটি নামকরা আয়া সেন্টারে ফোন করে তাদের মেয়ে মিলির জন্য একজন ভালো আয়ার ব্যবস্থা করে। অন্যদিকে নিজের স্বামী, ছেলে, শাশুড়ি এবং সংসার সমস্ত কিছু সামলে মিলিদের বাড়িতে আয়ার কাজ করতে অনুরাধা রাজি হয়ে যায়। অনুরাধা এবং মীনাক্ষীর মধ্যে একেবারে আকাশ পাতাল পার্থক্য ছিল। একদিকে মীনাক্ষীর বাড়িতে মাত্র 3 জন লোক, তার মধ্যে থেকে 2 জনই কর্মরত, আর অন্যদিকে অনুরাধার বাড়িতে 4 জন লোক থাকলেও রোজগার মাত্র একজনই করে, তাও আবার অনুরাধা নিজেই। কাজ পেয়েছো বলে এত লাফিয়ে লাফিয়ে শেষ পর্যন্ত তুমি আয়ার কাজ করবে? পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখানোর জায়গা রাখবে না যা দেখছি। এতদিন ওই হোটেলে কাজ করতে, সেটাও অনেক ভালো ছিল। ওই হোটেলের থেকে এখানে আমার কাজ অনেক কম, আর মাহিনা অনেক বেশি। নতুন বাড়িটাতে কাজ মানে হলো একটা ছোট্ট 3 বছরের বাচ্চার দেখাশোনা করা। এই কাজ করে যদি পাড়ার লোকের কাছে আমাকে নিন্দা শুনতে হয়, তাহলে আমি তাতেও রাজি।
তুমি অন্যের বাচ্চাকে দেখভাল করবে বলে দিনে 12 ঘন্টা সেখানে থাকার জন্য রাজি হয়ে গেলে, আর তোমার যে একটা 5 বছরের ছেলে আছে তার কথা কি ভাববে শুনি? তোমার যখন মনে হচ্ছে আমি আমার ছেলের কথা ভাবছি না, তাহলে তুমিও তো একটু তোমার ছেলের কথা ভাবতে পারো। তুমি একটা কাজ করলেই তো আমাকে এত সমস্যা সহ্য করতে হয় না। তোমরা সবাই সবার দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছো, অথচ আমাকে নিজের ইচ্ছা মতো কাজ করতে দিচ্ছ না। এ কেমন অদ্ভুত কথা শুনি। এই কথা শুনে প্রীতম কিংবা মঞ্জুলা দেবী কারোরই কিছু বলার থাকে না। পরের দিন সকালবেলা সকলের জন্য চা জল খাবার এবং দুপুরের রান্না করে অনুরাধা মীনাক্ষীর বাড়িতে আয়ার কাজের জন্য বেরিয়ে পড়ে। সে বাড়ির বাইরে চলে যেতে যাবে এমন সময় তার ছোট্ট ছেলে অয়ন তাকে বাড়িতে থাকতে বলে খুবই বায়না করতে থাকে। তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছ মা? তুমি তো ওই হোটেলটাতে বিকেল বেলা যাও, তাহলে আজকে সকালবেলা কেন যাচ্ছ? আমি সেই হোটেলটাতে যাচ্ছি না তো, আমি তো একটা ছোট্ট বোনের বাড়িতে যাচ্ছি। ওই বোনটার বাবা মা দুজনেই কাজ করে তো, তাই বোনটা সারা দিন বাড়িতে একা একা থাকে। আমি না গেলে ওর খেয়াল কে রাখবে বলো তো? তুমি বাড়ি থেকে চলে গেলে আমার সাথে কে থাকবে মা? তুমি যেমন ওই বোনটাকে দেখতে ওদের বাড়িতে যাচ্ছ, তেমনি কি আমার সাথে খেলা করতেও কি আমার বাড়িতে অন্য কেউ আসবে? অনুরাধার কাছে অয়নের প্রশ্নের কোনো উত্তর থাকে না। মাঝে মাঝে ছোট বাচ্চারা এমন ভারী ভারী কথা বলে ফেলে যেগুলো বড়দের মনেও দাগ কাটে। তোমার জন্য তো ঠাম্মি আছে বাবা, ওই বোনটার বাড়িতে তো কেউ নেই। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। তুমি একদম গুড বয় হয়ে থাকবে, ঠিক আছে? এই বলে অনুরাধা সেখান থেকে চলে যায়। অয়ন অনেকবার চিৎকার করে মামা করে ডাকলেও অনুরাধা আর পিছনে ফিরে তাকায় না। কিছুক্ষণের মধ্যে সে মীনাক্ষীদের বাড়িতে চলে আসে। মীনাক্ষীদের বাড়িঘর দেখে অনুরাধা চোখ জুড়িয়ে যায়। সে নিজের বাড়িঘরের সাথে মীনাক্ষীদের বাড়িঘরের তুলনা করতে থাকে। মীনাক্ষীদের বাড়িতে মাত্র 3 জন, আর সেখানে 6টা-7টা ঘর। অন্যদিকে অনুরাধার বাড়িতে 4 জন লোক এবং সেখানে মাত্র একটাই ঘর ছিল। আমরা কিন্তু অনেক ভরসা করে তোমার কাছে আমাদের মেয়েকে রেখে যাচ্ছি, প্লিজ একটু ভালো করে ওর দেখাশোনা করো। আমাকে আজকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হচ্ছে, সেই কারণে আমি মিলিকে কিছু খাওয়াতে পারিনি। তুমি একটু ওকে ঠিকঠাক ভাবে খাইয়ে দিও, ঠিক আছে? এই কথাটা শুনেই অনুরাধার বুকটা যেন ছ্যাদ করে ওঠে। মীনাক্ষী তার চোখ মুখ দেখে বুঝতে পারে অনুরাধার নিশ্চয়ই কিছু একটা সমস্যা হচ্ছে। কি হয়েছে তোমার? মুখ চোখ ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? প্রথম দিন কাজে এসেই কোনো রকম গড়বড় করো না যেন। না ম্যাডাম, কোনো গড়বড় করব না, আপনি একদম নিশ্চিন্তে অফিসে যান। আসলে আমি প্রথম দিন কাজের তাড়াহুড়োতে আমার বাচ্চাটাকে খাইয়ে আসতে ভুলে গেছি, সেই জন্যই মুখটা এমন হয়ে গেছে আর কি। আমার এখানে কাজে এলে বাড়ির কথাটা বাইরে রেখে আসবে। এখানে তোমাকে শুধু আমার মেয়ের কথা ভাবার জন্য রাখা হয়েছে। ওর দেখাশোনা করার জন্য তোমাকে আমরা মাসে মাসে টাকা দেব, আর সেই জন্যই তুমি এখানে এসে শুধু ওর কথাই ভাববে। এই বলে মীনাক্ষী কাজে বেরিয়ে পড়ে। সারাদিন অনুরাধা সমস্ত কিছু ভুলে একদম নিজের সন্তানের মতো করে মিলির খেয়াল রাখতে থাকে। মিলি কাজের ফাঁকে ফাঁকে অনুরাধা মীনাক্ষীর ঘরেরও টুকিটাকি কাজগুলো করে ফেলে। সারাদিন পরে মীনাক্ষী কাজ করে বাড়িতে ফিরলে অনুরাধা তার জন্য চা এবং সামান্য জলখাবার বানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইভাবেই অনেকগুলো দিন কাটে। অনুরাধা প্রথম মাসের মাহিনা পেলেই তার স্বামী এবং শাশুড়ি তার থেকে সেই টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে। এই টাকাগুলো দিয়েই তো আমি সংসার চালাবো, এগুলো যদি আমি আপনাদেরকে দিয়ে দিই তাহলে তো আমাদের না খেতে পেয়ে মরে যেতে হবে। আমার ছেলেটা 1 মাস ধরে একটা খেলনার জন্য আমার কাছে বায়না করছে। মাহিনা পেলে খেলনাটা কিনে দেব বলে এতদিন ওকে ভুলিয়ে রেখেছি, আর আজকে আপনারা চাইছেন টাকাটা আমি আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, টাকাটা আমাদের দিয়ে দেবে। তুমি যখন যা চেয়েছো আমরা তোমাকে তো সেটাই দিয়েছি। দিনের পর দিন যেখানে সেখানে কাজ করতে গেছো, আমরা তোমাকে তারও অনুমতি দিয়েছি, আমাদের বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর তুমি তার বিনিময়ে কয়েকটা টাকা দিতে পারবে না? তোমরা কেউ আমাকে এমনি এমনি খেতে দাওনি। আমি বাজার করেছি, রান্না করেছি, ঘরের সমস্ত কাজ করেছি, এমনকি সংসার চালানোর জন্য রোজগারটাও নিজেই করেছি। 2 পয়সা রোজগার করছি বলে এত অহংকার করো না, তা না হলে কাল থেকে তোমার কাজে যাওয়াই বন্ধ করে দেবো বলে দিলাম। এভাবে অনুরাধার সাথে তার শ্বশুরবাড়ির লোকজনেদের ঝামেলা শুরু হয়ে যায়। অয়নকে খেলনা কিনে দেওয়ার মতো কিছু টাকা হাতে রেখে অনুরাধা পুরো টাকাটাই তার শাশুড়ি মা এবং স্বামীর হাতে তুলে দেয়। এইভাবে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে মীনাক্ষীর বাড়িতে তার শাশুড়ি মা আসে। সেখানে এসে মিলিকে একজন আয়ের হাতে খেতে দেখে জয়াদেবী প্রচন্ড রেগে যায়। এমন কিসের কাজ তোমার যে নিজের বাচ্চা মেয়েকে নিজের হাতে খাওয়াতে পারো না? এত টাকা কার জন্য ইনকাম করছো? তোমার মেয়ের জন্য তো। সেই মেয়ে বড় হয়ে তোমার জায়গায় আয়া মাসিকে মা বলে ডাকবে। এইসব আপনি কি বলছেন? আপনি তো জানেন আমার অফিসের কত চাপ থাকে। আমি সারাদিন মিলির পাশে বসে থাকতে পারবো না বলেই তো অনুরাধাকে কাজে রেখেছি।
তোমার কাছে তোমার মেয়ের থেকে তোমার বেশি দরকারি হলো তোমার কাজ। কাজ চলে গেলে কাজ পেয়ে যাবে, কিন্তু মেয়ে হাতছাড়া হয়ে গেলে তাকে কি পাবে? এসব কি বলছেন? আমার মেয়ে হাতছাড়া হবে কেন? ওর সবেমাত্র 3 বছর বয়স। ও এখনো আমাকে ছাড়া আর কিছুই চেনে না। কয়েকদিন পর তোমাকে ছেড়ে বাকি সবাইকে চিনবে। যেদিন মিলিয়ে আয়া মাসিকে মা বলে ডাকবে সেদিন তুমি বুঝতে পারবে আমি তোমাকে কেন সাবধান করেছিলাম। ছোট বাচ্চারা কাদা মাটির মতো হয়, এদেরকে তুমি যেভাবে তৈরি করবে এরা সেভাবেই তৈরি হবে। এখন তুমি যদি চাও তোমার বাচ্চা বস্তিতে থাকা লোকেদের মতো কথা বলুক, ওদের মতো চালচলন করুক, তাহলে তাই করুক। এরপরে আমার আর কিছু বলার নেই। এই বলে জয়াদেবী সেখান থেকে চলে যায়। জয়াদেবীর কথা মীনাক্ষীর মনে দাগ কাটে। সে বুঝতে পারে সত্যি সত্যি মিলি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমায়, আর যেই 12 ঘন্টা জেগে থাকে পুরোটাই অনুরাধার কাছে থাকে। এরকম চলতে থাকলে মিলি সত্যি অনুরাধাকে কোনোদিন মা বলে ডাকবে আর মীনাক্ষীকে চিনতে অস্বীকার করবে। এসব কথা ভাবতে ভাবতে মীনাক্ষী সিদ্ধান্ত নেয় যে সে অনুরাধাকে আর কাজে রাখবে না। মীনাক্ষী অনুরাধাকে এই কথা জানালেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরকম করবেন না ম্যাডাম, আমি তো অনেক যত্ন করে আপনার মেয়ের খেয়াল রাখি, সারাদিন নিজের মেয়ের মতো করে আগলে রাখি, তারপরেও কেন আপনি আমাকে কাজে রাখতে চাইছেন না? আমি চাকরিটা ছেড়ে দেব ভাবছি, তারপর থেকে সারাদিন বাড়িতেই থাকবো আর নিজের মেয়ের খেয়াল রাখবো। তোমাকে আর আমাদের দরকার হবে না। আমার এই কাজটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মরে যাব ম্যাডাম। আপনি প্লিজ এত বড় শাস্তি দেবেন না, একটু আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। আমার আর তোমার সাথে কথা বাড়াতে ইচ্ছা করছে না, তুমি এবার এসো। কাল থেকে আর এখানে আসার কোনো দরকার নেই। অনুরাধা অনেকবার জোর করলেও মীনাক্ষী তার কোনো কথা শোনে না। মীনাক্ষী অনুরাধা সেই মাসের পাওনা টাকাটা মিটিয়ে দেয়। অত্যন্ত হতাশ হয়ে অনুরাধা বাড়ি ফিরে আসে। অনুরাধা অনেক জায়গায় অনেক কাজ খোঁজার চেষ্টা করলেও সে কোথাও কোনো কাজ পায় না। প্রত্যেক দিনের সংসার খরচ চালাতে গিয়ে তার জমানো টাকা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরই মধ্যে সঠিক সময় খাবার না পেয়ে অয়ন খুবই অসুস্থ হয়ে পড়ে। তার গা জ্বরে পুড়ে যায়, কিন্তু অনুরাধার কাছে ছেলের ওষুধ আনার জন্য একটা টাকাও থাকে না। এ তুমি আমাকে কেমন সংকটে ফেললে উপরওয়ালা? আমার ছেলেটার এত শরীর খারাপ, আমি একটা ওষুধ আনতে পারছি না। সারাদিন ঘরের কাজ রান্না বান্না করে ছেলেটার সাথে 2 মিনিট বসারও সময় পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না আমি কি করব। এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে হঠাৎই অনুরাধার ফোনে মীনাক্ষীর ফোন আসে। তুমি এক কাজ করো অনুরাধা, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। আমার অফিসে একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেছে, আমাকে আজকেই অফিসে যেতে হবে। এদিকে মিলির প্রচন্ড শরীর খারাপ, আমার শাশুড়ি মাও বাড়ি ফিরে গেছে, তুমি এসে একটু ওকে দেখবে প্লিজ। এই বলে মীনাক্ষী ফোনটা রেখে দেয়। অনুরাধা বাইরে বেরোনোর জন্য তৈরি হলে অয়ন আবার তাকে আটকায়। তুমি প্লিজ আজকে কোথাও যেও না মা, আজ তো আমার অনেক শরীর খারাপ। আজকে তুমি একটু আমার সাথে থাকো না মা, প্লিজ। আমি একটু পরেই চলে আসবো বাবা। যেই ছোট বোনটার কথা তোমাকে বলেছিলাম না, ওর খুব শরীর খারাপ, আমি না গেলে ও কার কাছে থাকবে বলো? ও তো এখনো অনেক ছোট। এই বলে অনুরাধা নিজের ঘরের কাজ এবং তার ছেলের কথা না ভেবেই তাড়াতাড়ি তৈরি হয়ে মিলিদের বাড়িতে পৌঁছে যায়। অনুরাধা সেখানে পৌঁছাতেই মিলির পরিচর্যা করা শুরু করে দেয়। মিলিকে অনুরাধার কাছে রেখে মীনাক্ষী অফিসের কাজে বেরিয়ে পড়ে। অনুরাধার মাথায় অয়নকে নিয়ে চিন্তা ঘুরলেও সে একবারও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ভাবে না। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে মিলির দেখাশোনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কাটে। মীনাক্ষী অফিসের কাজ সেরে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে এসেই সে 1 প্যাকেট খাবার, বেশ অনেকগুলো ফলমূল এবং বেশ কিছু ওষুধ অনুরাধার হাতে তুলে দেয়। অনুরাধা কিছুই বুঝতে পারে না। আমার দরকারে আমার মেয়ের খেয়াল রাখবে বলে তুমি নিজের অসুস্থ ছেলেকে ছেড়ে এখানে এসেছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও চোকাতে পারবো না, তাই তোমার ছেলের সুস্থতার জন্য এই কয়েকটা জিনিস আমি কিনে দিলাম। কিন্তু আপনি কিভাবে জানলেন আমার ছেলের শরীর খারাপ? যখন তোমাকে আমি ফোন করেছিলাম তখন তুমি ফোনটা না কেটেই তোমার ছেলের সঙ্গে কথা বলা শুরু করেছিলে। আমি তখন সবই শুনেছিলাম। আমার শাশুড়ির কথা শুনে আমি তোমাকে অনেকদিন অনেক সমস্যার সম্মুখীন করেছি, তাই জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি প্লিজ সবকিছু ভুলে গিয়ে আবার কাল থেকে কাজে এসো। তোমাকে ছাড়া আমি আমার সংসার ঠিক করে চালাতে পারবো না। চাকরিটা ছাড়বো করে ছাড়াও হয়নি। এতদিন বাড়ি থেকেই অফিসের কাজ করছিলাম, কিন্তু সেটা আর হবে বলে মনে হয় না। মীনাক্ষীর এই কথা শুনে অনুরাধা প্রচন্ড খুশি হয়। তারা দুজনেই বুঝতে পারে তাদের দুজনের কাজই তাদের দুজনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনুরাধা সেই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে অয়ন খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই অয়ন এবং মিলি দুজনেই সুস্থ হয়ে ওঠে।
অনুরাধা আবার তার কাজ শুরু করে। মাঝে মাঝে অয়নকেও মিলির সঙ্গে খেলতে মীনাক্ষীদের বাড়িতে নিয়ে যায়। এভাবেই সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।